যে তোমাদেরকে আমরা সিকিউরিটি দেব। এখন তো আমাদের আরব বিশ্বের রাজা বাদশারা বলছে আমাদের কিসের সিকিউরিটি, বলছে তোমার সম্পদ বেশি, ইয়েমেনিদের সম্পদ কম, ইয়েমেনিরা তোমার উপরে হামলা করবে, তো তোমার বাঁচতে হবে না। তো বলছে ইয়েমেনিদের তো আমরা ভাত দিয়া পালি। তো বলছে না, তোমার আছে, তোমার কাছ থেকে ডাকাতি কইরা নিব, তো তারা এখন তোমার এখানে ডাকাতি করতে আসবে, এই জন্য তোমাদের প্রোটেকশন দরকার। তারপরে তোমার দেশের মধ্যে তুমি রাজা, তোমার এখানে মাথাচাড়া দিয়ে উঠবে লোকজন, তোমার রাজা হিসাবে আর দেখতে চায় না। এখন ওই রাজ পরিবারের কেউ আর বলে না যে তোমরা পশ্চিমা বিশ্বে তো গণতন্ত্র চর্চা করো, তাহলে এইখানে আমারে টেকানোর জন্য তোমার এত মাথা ব্যথা কেন? কোন রাজা কিন্তু বলে না। আপনি জীবনে কোনোদিন শুনবেন না মিডল ইস্টের কোন রাজা পশ্চিমা বিশ্বের কেউ বলছে যে পশ্চিমা বিশ্বে তোমরা তো গণতন্ত্রের ধারক, তাইলে তোমরা আমারে ক্ষমতা রাখতে চাইতেছো কেন, আমি রাজা, এই কথাটা জিজ্ঞাসা করে না। এই জিজ্ঞাসা না করার কারণটা কি আপনার মনে হয়? বিসমিল্লাহির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। ভাই, আগে পশ্চিমা বিশ্বকে আগে চিনি। এরা কারা? 300 বছর আগে তারা ছিল জলদস্যু, ডাকাত। এখানে সেখানে আমার দেশেও তারা লুটপাট করে আমার দেশটাকে দখল করছে। এরা এলো পশ্চিমা বিশ্ব। আমাদের যে ছিল আমাদের মূল্যবোধ গুলি তারা ছিনিয়ে নিছে, আমাদের জনগণকে করাপ্টেড করছে। এখন তারা হয়ে গেছে সভ্য, আমরা হয়ে গেছে অসভ্য। আমাদের যারা এলিট শ্রেণী তারা হলো বড় অসভ্য। ওই পাঁচ আটা যে কথা বললেন তারা সেই কাজগুলি করতেছে। সেম আজকে রাজা বাদশারা কিভাবে হইলো? রাজা বাদশাহ কে বানাইছে? ওরা নিজেরা হয় নাই, পশ্চিমারা বানাই দিছে। তোমরা রাজা, তারাই আবার শত্রু দেখাই দিচ্ছে, এটা তোমাদের শত্রু। তাই তোমাদের নিরাপত্তা দরকার আমাদের। এবং এই বোকার মতো কাজগুলি করছে, জনগণের সাথে না নিয়ে পশ্চিমাদের ভাড়া করছে। এখন দেখেন, পশ্চিমারা সবকিছু উল্টে চলে যাচ্ছে এদেরকে বিপদে ফেলে। এটি হলো বাস্তবতা। আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে, আপনার জনগণকে নিয়ে রক্ষা করতে হবে। এটা যে বুঝবে না সে বিপদে পড়বে। আজকে আরব বিশ্বের এই একই অবস্থা হবে। ওই বেটা ইউরোপিয়ান কেন আসবে আপনার জন্য জীবন দিতে? আমি এই কথা সবসময় বলি। আপনার সম্পদ আপনাকে রক্ষা করবে, আপনার জনগণের রক্ষা করবে। কিন্তু এই আরব বিশ্বের লোক তা করে নাই। রাজা বাদশাহ হয়ে সবার উঠতে গেছেন, হানিমুন করে বেড়াইছেন, আর পশ্চিমাদের প্রশ্রয় দিচ্ছেন। আমাদের এই মুসলমান যারা যখন কাজ করতে যায় তাদের সাথে নিপীড়ন, নির্যাতন সবকিছু করছে, কোনোটাই বা কমতি করেন নাই। ইসলামের কথা বলে তারা ইচ্ছা মতো আমাদেরকে ব্যবহার করছে। আমি মনে করি এবার আরব বিশ্বের শিক্ষা হবে, এবং শিক্ষা হচ্ছে, আরো হবে। মাঝখানে আমরা গরিব লোকজন তেলার জন্য বিপদে, আমাদের শেয়ার মার্কেট বিপদে। আজকে জিয়াসাকে বলতেছিলাম গাড়ি ট্যাঙ্ক তেল ভরে নিয়ে আইসি, উপায় নাই, বলা যাচ্ছে না। ইরান এমন একটা রাষ্ট্র, তার ইতিহাস বহু হাজার বছরের ইতিহাস। আচ্ছা, আজকে ভাই, আপনাকে হাসিন ভাই, আপনাকে আমি একটা কথা বলি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি অথবা রুহুল্লাহ খোমেনি 1979 বিপ্লবের পরে, আপনি মিলিটারি একাডেমিতে গেছেন, আপনি লেখাপড়া করছেন, ইরান কি কখনো বলছে যে তাদের টেরিটোরিয়াল গেইনের জন্য কোথাও যুদ্ধ করতে যাইতেছে, কোন দেশ দখল করছে, এ ধরনের কোন অ্যাসপাইরেশন, উচ্চাকাঙ্ক্ষা তারা কি বলছে যে আমার এইটা উচ্চাকাঙ্ক্ষা, এইটা আমি অমুক দেশ দখল করব, আমার ওইটা করতে হবে? এমন তো তারা তো কোনো জায়গায় আগ্রাসন চালায় নাই, চালাইছে? কখনো কোথাও করে নাই, কারণ ছাড়া দেখেন গায়ে পড়ে আজকে আমেরিকানরা এই কাজটা আচ্ছা, করছে। এখন আমি আমি না, আমি এটা করে নাই। এবং কিছুদিন আগে কি আমি 2-3 দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে কোনো একটা জায়গায় বলতে শুনছি যে আমরা তো আমাদের টেরিটোরিয়াল গেইন নিয়ে তো আমরা কোনো কথা বলি নাই, আমরা যে নতুন টেরিটরি কোনো জায়গায় দখল করব আমাদের এমন কোনো অ্যাসপাইরেশনও নাই, এবং কোনো একটা মুসলিম বিশ্বে আমরা গিয়ে হাঙ্গামা করব এমনও তো কোনো আমাদের ইনভলভমেন্ট নাই, এটা আমরা করি নাই কখনো। এখন আমাদের একটা জিনিস, মুসলিম বিশ্বে একটা জিনিস হইছে, ইরান বাদ দিয়ে অন্য কোন কান্ট্রি, মুসলিম কান্ট্রি, নেম ওয়ান, কান্ট্রিতে
পশ্চিমাদের দেওয়া রাডার আছে। রাডারে এবার আপনি কি জানেন এই প্রত্যেকটা রাডার বসানো হয়েছে ইরানিরা আসবে তোমাকে ধরতে। ভাই ভাই মানে মজার কথা, এত মজার কথা, মানে ওমান রে কইছে ইরানি তোমাকে ধরবো, তোমার একটা রাডার দরকার। আচ্ছা, এখন কাতারের আমির উনি কইছে তাহলে একটা রাডার একটা বসায় দাও। তাহলে রাডারে কি দেখা যাবে? আকাশ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলামো, নৌ পথে ইরান আইলে আমরা বুঝা ফেলাবো, নৌকা পথে আসলে আমরা বুঝা ফেলাবো। তো ইরান আসবে তো ইরান রে ধরতে হইব। তো এখন ইরান রে ধরার জন্য কাতার কইছে যে ঠিক আছে। কিন্তু আচ্ছা একটা কথা, কাতারের আমি নিজে কি বুঝে নাই যে এই রাডারটা বসাইয়া এইখানে বসিয়া পুরা মুসলিম বিশ্বটাকে পশ্চিমারা নিয়ন্ত্রণ করতেছে? আমার ঘরে আমার বউয়ের ব্রাড সাইজ কত, এমপির সাইজ কত, আমি কয়টা মাইয়ার লগে শুই, এরা সব জাইনা যাইতেছে। এরা কি এটা বুঝে নাই? তারা ওই সমানে পশ্চিমাদের কইছে হয় রাডার বসাইয়া দাও, বসাইয়া ইরানিদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করো। মানে আপনার কাছে এর চেয়ে সিলি আর ইডিওসি আপনার কাছে কি মনে হয়? কর্নেল হাসিন, আপনি ব্যাখ্যা করতে পারেন কিনা? আমার কাছে কোনো ওয়ার্ড নাই ভাই। আচ্ছা ভাই, আমি একটু বলি, এদের যে রাজতন্ত্র এটা সম্পূর্ণ অবৈধ। রাজতন্ত্রের বৈধতা দিচ্ছে পশ্চিমারা। দেখেন তারা কি করছে, ইরানকে একটা বিশাল একটা মনস্টার বানানো হয়েছে। ইরান তো আমাদের মতোই অন্যান্য দেশের মতো মুসলমান রাষ্ট্র ছিল। ইরানকে, ইরান শিয়া, এই শিয়া একটা কে দিছে? আমার জানা মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর কেউ শিয়া বলে নাই। এটা দল শিয়া বানাইয়া এটার উপর যত রকম প্রপাগান্ডা আছে ইরান দিয়ে বানানো হয়েছে। ইরান ওইটা দিয়েই তাকে ত্যাগ করা হয়েছে। কারণ ইরান এমন একটা রাজ্য কয়েক হাজার বছরের ইতিহাস, সুতরাং এটা একটা মানে একটা কি বলেন, ও জাতিগতভাবে এরা মানে অপরাজিত একটা শক্তি। তো এরা ট্যাগ দিলে ভালো চলবে। আমার দেশে দেখেন বাবর, মোগল বংশ, ইকতারউদ্দিন বখতিয়ার খলজি, সম্মানিত, সবাই মানি, সবাই তো শিয়া ছিল। শিয়া শিখলাম কবে? বেশি বছর না, 200 বছর হবে না। 1857 সালের দিকে মনে হয় বললো শিয়া আহলে হাদিস এই আদিবাদী জিনিসগুলি বইলা মুসলমান ডিভিশন করলো। শিয়ারে বানালো, যুদ্ধটা চালাইতে হবে, তো ব্যবসা করতে হবে, অস্ত্র ব্যবসা। একটা বানালো একটা ইরানকে শিয়া রাজ্য, বিশাল ক্ষমতাশালী। এখন এই ছোট ছোট রাজ্য ব্যবসা করলো। এখন দেখেন বাস্তবতা কি, এই রাজাগুলি এতটা পেটু, এত গর্দভ, এতটা মাথা বোটা যে অন্যের উপরে ভরসা করে তুমি নিজের জীবন বাঁচাতে পারবা না। নিজের জিনিস লাগবে, নিজের আর্মি লাগবে, নিজের প্রযুক্তি লাগবে। আমাদের ছিল, চেষ্টাও তারা করে না। মাঝখান দিয়া অন্য ধর্মের লোকদের এনে তারা এইগুলি করছে। এখন তারা শিক্ষা পাচ্ছে, আমার তো খুব ভালো লাগতেছে। আরো কিছু বোম পড়া দরকার। আসলে রক্ত না দিলে সংস্কার হয় না ভাই, আমি মেইন জিনিস মনে করি। রক্ত ছাড়া সংস্কার হয় না। আরো বেশি দরকার ঐক্যমতে আসা। এই শিয়া সুন্নি করে বিভেদ করে আমাদেরকে ডিভিশন করা হয়েছে, নাথিং লাইক দ্যাট। আপনি আমাদের যে একটা খলিফা ছিল, যদিও সে তেমন এফেক্টিভ ছিল না, তাকেও এই ডিভিশন করে ভাগ করা হয়েছে। আমাদের এখন এটা সুযোগ হয়েছে, রক্তের মধ্যে সংস্কার হোক, বেশি করে যুদ্ধ ঠিক মতো মরুক, মানে মরুক। এই রাজাদের দরকার নাই, যে রাজা জনগণের উপকারে আসে না, নিজ দেশের উপকারে আসে না। আপনি দেখেন, আমি বলতেছিলাম হাসিন 200 ভাই, বছর আগে। হাসিন ভাই আপনাকে একটু থামাই। এই রাজারা তো মরবে না। রাজাদের যদি ওখানে মরার কাছাকাছি যায়, রাজারে কুয়েত থেকে পশ্চিমা বিশ্বে নিয়ে আসা হবে। ওইখানে তারপরে আপনারে আমারে স্লটার করা হবে। স্লটার করার পরে যখন আমি আর আপনি হসপিটালের বেডে বাইন্দা বিছানার সাথে রাখবে, তখন আবার রাজারে নিয়ে ঠিক মতো বসাই দিয়ে আসবে। তো এই আমরা যেটা বলি, সাবজেক্টটা হইতেছে কি, আপনার কাছে যে প্রশ্নটা করছি, একটা রাষ্ট্র ধরেন কাতার, কাতারের তো একটা রাষ্ট্র অস্তিত্ব আছে, তাদের তো সার্বভৌমত্ব আছে, তাদের নিরাপত্তা আছে। এখন তারা যখন পশ্চিমা বিশ্বের কেউরে বলে যে তোমরা এসে একটা রাডার বসাবা, ইরান আসবে, আচ্ছা এই রাডার বসাইলে তো তুমি আমার সার্বভৌমত্বের তুমি প্রথম হুমকি হইয়া দাঁড়াও, যে আমার ইন্টারনাল সবকিছু তুমি জেনে ফেলো। তারা কি এটা জানে না? এবং আরেকটা কথা, তুমি ওখানে পশ্চিমে একটা সেনা ছাউনি তৈরি করতে দাও। পশ্চিমা সেনা ছাউনিটা তুমি তোমার ওখানে যখন বসাইতে দাও, তুমি জানো যে এই সেনা ছাউনিটা তোমার যে ক্যান্টনমেন্ট আছে তার চাইতে বেশি শক্তিশালী, তোমার যে কোনো সময় একটা থাপ্পড় মেরা ফেলাইয়া দিবে।
এটা বুঝে না, নাকি বুঝে না বোঝার ভান করে, নাকি এইটা চিন্তা করে যে জনগণের কাছ থেকে আমার প্রোটেকশন দরকার, জনগণ আমারে আর রাজা মানবে না, জনগণ আমারে পাড়ায় মাইরা ফেলাইবো। তখন এই রাডারটা যদি এইখানে থাকে, আর যদি এখানে একটা পশ্চিমাদের সেনা ছাউনি থাকে, তাহলে আমার রাজত্বটা ঠিক ঠিক থাকবে। সাবজেক্টটা কি এরকম? অবশ্যই এরকমই। এরা জনগণের উপর আস্থা নাই, এরা জনগণ এই আসলে সত্যিকার অর্থে এরা তো জেলে ছিল সম্প্রদায়, জেলে সম্প্রদায়, এরা ছিল বেদুইন। এদের ডিএনএ এর মধ্যে ওই জিনিস কাজ করে, সার্বভৌমত্ব জিনিসটাই বোঝে না। সার্বভৌমত্ব মানে না সেনা ক্যাম্প বানানো বা ছাউনি বানানো, সার্বভৌমত্ব সবকিছুর উপরে, নিজের দেশের সম্পদ থেকে আমার জনগণও আমার সার্বভৌম, এই জিনিসটাই তারা ফিল করে না। সার্বভৌমত্ব ব্যক্তিতে কত বড়। এখন তার গদি নিয়ে ব্যস্ত, তেল ক্ষেত্র নিয়ে ব্যস্ত, ভাগাভাগি নিয়ে ব্যস্ত। আসলে এদেরকে শিক্ষার প্রয়োজন, শিক্ষাও তেমন নেন না। এবং যে হাসিন ভাই আপনি আপনার এই কথার সাথে আমি ভাই সম্মানের সাথে দ্বিমত পোষণ করি। আপনি বলছেন শিক্ষাও তারা নেন। ভাই আপনি কি জানেন কাতারের আমির কোথায় লেখাপড়া করছে? ভাই কাতারের আমির লেখাপড়া করছে অক্সফোর্ডে। কাতারের আমিরের ছেলে পান লেখাপড়া করছে হার্ভার্ডে এবং ইয়েলে। এবং আপনি জানেন তারা প্রিন্সটনে লেখাপড়া করে গেছে। এগুলার এই ধরনের ইউনিভার্সিটি গুলার নাম বানান করতেও আপনার আর আমার কষ্ট হবে। লেখাপড়া করে গেছে, তারা এটা জানে, এবং এটা জানার পরে তারা এটা করে। এখন আপনি আপনার আর আমার এক জায়গায় কন্ট্রাডিক্ট করে। আপনি যেটা বলছেন এদের লেখাপড়া করতে হবে, এখন এই কথাটা যদি আপনি আমার দেশের লোকজনদেরকে বলেন, বললে আমি হয়তো তর্ক করব না। আচ্ছা হাসিন ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। জিয়া ভাই, আমি আপনার একটু বলে আমি একটু বলে নেই। জিয়া স্যার জানে এই আরব বিশ্বের লোকেরা আমাদের স্কুল কলেজে পড়াশোনা করে, তাদের গুণগত মান, তারা কি পড়াশোনা করে একটু ছাড় বলতে পারবেন। ওনারা হলিডে চলে যান, আবার আসেন, কিন্তু আমাদের পড়াশোনা স্কুলগুলিতে যেই চাপ, সম্ভব নেই সময়ের মধ্যে, তার মধ্যে রিক্রিয়েশন করে। লেখাপড়া করলে ইউনিভার্সিটিতে গেলে সার্টিফিকেট নিলে সে জ্ঞানী হবে। আসলে ডিএনএ এর মধ্যে রয়েছে বেদুইন, ডিএনএ এর মধ্যে বেদুইন রয়ে গেছে, ডিএনএ এর মধ্যে হুলপুরে রয়ে গেছে, কাশিবান্দি রয়ে গেছে। মূল জায়গায় আসেন, কাশিবান্দি ফুর্তি, এটা নিরাপত্তা দিয়ে দিবে, তাই নেবে। তার প্রধান শত্রু তার জনগণ, তাকে বাঁচানোর জন্য বিদেশি দরকার। তো সেই অ্যানালিসিস করে তার দৃষ্টিভঙ্গিতে, সুতরাং এই অ্যানালিসিস মিলবে না। ধন্যবাদ জিয়া ভাই, জিয়া সাহেব। ওকে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারবে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও করুণ নিশান, ওরে ও করুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা